আমি আহ, কাঞ্চন ব্যানার্জি বস্টন থেকে বলছি। বাংলা আবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আজকে একটা ঐতিহাসিক দিন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জন্য। এবং 20শে জুন আহ, কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এই সমস্ত ব্যাপারে আজকে আর কেউ নন, আমাদের খুবই পরিচিত এবং আমাদের পণ্ডিত মানুষ ডক্টর তথাগত রায় মহাশয় আমাদের সঙ্গে আছেন। আপনারা যারা উম, পরিচয় জানেন না, একটুখানি সামান্য পরিচয় দিই। এমন বাঙালি নেই যে তথাগত রায়কে চেনেন না, বাট একটু বলে নি। আম খুব কম মানুষের সঙ্গেই আমি ঘনিষ্ঠতা হয়েছে যিনি স্বাধীনতার 47-এর আগে জন্মেছেন। তো ডক্টর তথাগত রায় উনি 1945 সালের সেপ্টেম্বরে জন্মেছেন, মানে 2 বছর, স্বাধীনতার জাস্ট 2 বছর আগে এবং পার্টিশনেরও 2 বছর আগে। উনি আহ, পেশাগতভাবে উনি ইঞ্জিনিয়ার ছিলেন এবং আহ, বহুদিন পড়িয়েছেন প্রফেসর হিসেবে। আহ, পরে তিনি পলিটিক্সে আসেন। পলিটিক্সে ভারতীয় জনতা পার্টি জয়েন করে তার প্রেসিডেন্ট হয়েছিলেন। তারও পরবর্তীকালে উনি আহ, আহ, রাজ্যপাল হিসেবে উনি যান ত্রিপুরা রাজ্যে, এবং একটা সময় আরো 2টি রাজ্যের গভর্নরের রোল উনি পালন করেছেন। উনি একজন বিশিষ্ট পণ্ডিত। এরকম পড়াশুনো জানা মানুষ আমার আমার জীবনে খুবই কম মিলেছি। এবং উনি অনেকগুলি বইও লিখেছেন। সেই বইগুলোর মধ্যে কয়েকটা উল্লেখ করছি। বামপন্থা ভয়ঙ্করী, বাংলায় ও বিদেশে। এইটা একটা প্রথম বই ওনার ছিল 2000, না প্রথম না, এটা 2020 সালের। আহ তারপরে ভারত কেশরী যুগ পুরুষ শ্যামাপ্রসাদ, এটা তো উনি 2018 সালে উনি প্রকাশ করেছিলেন। যা ছিল আমার দেশ, এটা 2016 সালে উনি পাবলিশ করেছিলেন। মাই পিপল, যেটা এটার ইংরেজি ভার্সন, যেটা মাই পিপল আপরুটেড দ্য এক্সোডাস অফ হিন্দুস ফ্রম ইস্ট পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, এটা 2006-7 সালে ওনার লেখা। শ্যামাপ্রসাদ মুখার্জি লাইফ অ্যান্ড টাইমস, এটা উনি পেঙ্গুইন, এই বইটা 2012 সালে বেরিয়েছে। এবং আরো কিছু লেখা এবং ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কিছু লেখালেখি উনি করেছেন। তো এইটুকু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আসলে আমরা সবাই স্বাগত জানাই মাননীয় ডক্টর তথাগত রায় মহাশয়কে আজকের এই 20শে জুনের বিশেষ অনুষ্ঠানে। প্রথম স্বাগত জানাই তথাগত বাবু, নমস্কার। নমস্কার, নমস্কার। হ্যাঁ, তো প্রথমেই আপনাকে একটা জিজ্ঞাসা যে এই 20শে জুনের মাহাত্ম্যটা কি, সিগনিফিকেন্স কি, যে আমরা 20শে জুনের কথা বেশিরভাগ বাঙালি ভুলে গেছে, ভারতীয়রা তো ভুলেই গেছে। তো এর বিশেষত্বটা কি এই দিনটার পশ্চিমবঙ্গ তথা ভারতের ইতিহাসে, আপনি যদি একটু বলেন। আমাকে এই বিষয়ে কিছু বলার জন্য ধন্যবাদ। আমি যা জানি সেটা একটু আমাদের শ্রোতা সাধারণ যারা আছেন তাদের কাছে উপস্থাপিত করছি। এর পৃষ্ঠভূমি অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা হয়তো অনেকে জানা নেই, সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে আগে বলি। 1935 সালে ব্রিটিশ ভারতে একটা আইন হয়। এই আইনটা ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। এটার নাম ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এবং এই আইনটাতে কিভাবে আগামী দিনে ভারত শাসন করা হবে সেটা সম্বন্ধে একটা রূপরেখা দেয়া ছিল। এই যে রূপরেখা দেয়া ছিল তার মধ্যে ছিল যে ভোট হওয়ার ব্যবস্থা হবে প্রাদেশিক স্তরে এবং কেন্দ্রীয় স্তরে। কিন্তু সব সময় সবকিছুর ওপরে যে কেন্দ্রীয় স্তরেই হোক বা রাজ্য স্তরেই হোক, রাজ্য তো না, তখন প্রদেশ বলতো, কেন্দ্রীয় স্তরেই হোক বা প্রদেশের স্তরেই হোক, যে ব্রিটিশ রাজকর্মচারী আছেন, অর্থাৎ কেন্দ্রে ভাইসরয় এবং রাজ্যে গভর্নর, এদের কথাই চূড়ান্ত হবে। তো এই ভোটাধিকারটা কিন্তু, যাকে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ বলে, তা ছিল না। এই ভোটাধিকারটা ছিল কিছু কিছু গ্রুপের জন্য আর কি। এবং এটা সব আলাদা আলাদা গ্রুপে ছিল, যেমন নাকি মুসলমানদের একটা শ্রেণী ধরা হতো, আহ, ভারতীয় খ্রিস্টানদের একটা শ্রেণী ধরা হতো, যারা শ্রমিক তাদের একটা শ্রেণী ধরা হতো,
হিন্দুদের কোনো আলাদা শ্রেণী ধরা হতো না, সাধারণ বলে বলা হতো। এইরকম একটা ব্যবস্থা করা হয়েছিল আর কি। এবং সেই প্রত্যেক শ্রেণীর মধ্যেও ভোটাধিকার প্রত্যেক মানুষের ছিল না, অর্থাৎ ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ ছিল না। এই কিছু কিছু শ্রেণীর লোক, যেমন যারা গ্রাজুয়েট, যারা জমিদার, যারা ট্যাক্স দেয়, এরকম এরকম ধরনের কিছু ছিল আর কি। তো এই সব, এই পরিপ্রেক্ষিতে পশ্চিম পশ্চিমবঙ্গ বলছি, অবিভক্ত বঙ্গে 1937 সালে প্রথম নির্বাচন হয়। এবং এই 1937 সালের নির্বাচনে কোনো পক্ষ পায়নি, কোনো পক্ষ আহ, সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সে সময় তিনটি প্রধান দল ছিল। এক নম্বর ছিল কংগ্রেস, অবশ্যই। দ্বিতীয় ছিল মুসলিম লীগ। আর তৃতীয় ছিল কৃষক প্রজা পার্টি বলে একটি দল, যার মাথায় ছিলেন ফজলুল হক। এখন হুম। এই ফজলুল হক লোকটি একটু বিচিত্র ধরনের লোক ছিলেন। উনি আহ, আহ, খুব যে ধর্মান্ধ বা এরকম কিছু ছিলেন তা নয়। মুসলমানদের সকলেরই ধর্মের প্রতি একটা অন্য ধরনের আনুগত্য থাকে, কিন্তু সেই আনুগত্যটাকে বাদ দিলে ফজলুল হক কোনো ধর্মান্ধ মানুষ ছিল না, এবং হিন্দুদের প্রতি তার যথেষ্ট সহানুভূতি ছিল। এই আহ, ফজলুল হকের যে দল ছিল, সেই দলের সমর্থক প্রধানত ছিল এরা মুসলমান চাষিরা। এবং এদের আহ, উম, দাবি দাওয়া যেগুলো ছিল, সেগুলো বেশিরভাগ এই কৃষি সংক্রান্ত। তখন তো কৃষি ছাড়া শিল্প বলতে প্রায় কিছু ছিলই না। কৃষি সংক্রান্ত, যেমন নাকি তাদের সুদ মাফ করে দিতে হবে, তারপর তাদের খাজনা নিয়ে অত্যাচার করা চলবে না, এরকম সব ছিল আর কি। আর মুসলিম লীগ তো একেবারে নির্ভেজাল মুসলমানদের পার্টি ছিল, এবং তারা বলতো যে আমরা মুসলমানদের জন্যই দল তৈরি করেছি, এবং মুসলমানদের জন্যই আমরা যা করবার করবো। আর কংগ্রেস আমরা সবাই জানি, সারা বসুধৈব কুটুম্বকম, সকলের প্রতি প্রেম বিলি করে যাচ্ছে। এই ছিল কংগ্রেস। এইবার যখন দেখা গেল যে কোন তিনটে দলের মধ্যে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন স্বাভাবিকভাবে কথা হলো যে কংগ্রেস এবং ফজলুল হক একটা কোয়ালিশন করবেন, কোয়ালিশন করে সরকার গঠন করবেন। কিন্তু এটা হলো না, কোনো কারণে হলো না, সেটা একটা বিস্তারিত ব্যাপার, তার মধ্যে আমি এখন যাচ্ছি না। কিন্তু হুম। না হওয়ার ফলে মুসলিম লীগ হক সাহেবকে একেবারে লুফে নিল, এবং হক সাহেব যা চান তাই দেব। হক সাহেব প্রধানমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলতো, প্রধানমন্ত্রী হবেন, নিশ্চয়ই হবেন, এই ইত্যাদি বলে টলে হক সাহেবকে কবজা করে নিল, এবং করে একটা সরকার বানিয়ে ফেলল। এই সরকার বানাবার পরে দেখা গেল যে হক সাহেবের যে দাবিগুলো ছিল, তাদের যে দলের যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো ছাপিয়ে উঠেছে হক সাহেবের মুসলমান পরিচয়। এবং হক সাহেবকে শেষ পর্যন্ত মুসলিম লীগে ওরা যোগ দিয়ে ছাড়লো। এই হক সাহেব 1940 সালে যে পাকিস্তান রেজলিউশন হয়েছিল, সেই পাকিস্তান রেজলিউশনটা হক সাহেবই উত্থাপন করেছিলেন, যেটা ভাবা যায় না প্রায়। কারণ হুম। হক সাহেব তার আগে পর্যন্ত ধর্মনিরপেক্ষ বা সেকুলার মুসলমান বলেই ধরা হতো আর কি। যাই হোক, এই সময়টার মধ্যে 1937 থেকে 1940 পর্যন্ত বা 41 পর্যন্ত এই মুসলিম লীগের সরকার অসম্ভব, মানে মুসলমানদের পক্ষে পক্ষপাতিত্ব করতে লাগলো, এবং প্রাণপণে চেষ্টা করতে লাগলো যাতে চাকরি বাকরি কোনো হিন্দুদের কাছে না যায়, হিন্দুরা কোনো সুবিধে না পায় ইত্যাদি। তখন তো শিক্ষিত শ্রেণীর মধ্যে হিন্দুরাই ছিল, মুসলমানরা অত্যন্ত অশিক্ষায় নিমজ্জিত ছিল। এবং স্বাভাবিকভাবে ভালো ভালো চাকরি হিন্দুদের হাতে ছিল। কিন্তু সেই হিন্দুদের হটিয়ে মুসলমানদের জায়গা দিতে হবে, এরকম একটা ব্যবস্থা করে ফেলা হলো। তো এই ব্যাপারটা এত হিন্দুদের কাছে এত অসহ্য হয়ে গেল যে সেই সময় বেশ কিছু হিন্দু চিন্তক, যারা হিন্দুদের ভালোর জন্য চিন্তা করছেন, তাদের মধ্যে ছিলেন জাস্টিস মনমথনাথ মুখার্জি, ছিলেন আশুতোষ লাহিড়ী, ছিলেন
ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি, এরা সবাই মিলে ঠিক করলেন যে এটা সহ্য করা যায় না, একটা কিছু করতে হবে। কিন্তু আমাদের একজন নেতা চাই। নেতা কে হতে পারে? কারণ এরা সবাই মোটামুটি আহ, সিদ্ধান্ত করলে যে তারা নিজেরা নেতা হতে পারবেন না, একমাত্র নেতা হতে পারেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং তারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে শিক্ষার অঙ্গন থেকে টেনে এনে এতে আহ, রাজনীতিতে সামিল করলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি 1939 সালে হিন্দু মহাসভায় যোগ দিলেন, এবং হিন্দু মহাসভার তরফ থেকে উনি হিন্দুর আহ, স্বার্থ রক্ষার জন্য এরকম একটা ব্যবস্থা করলেন আর কি, মানে একটা পদক্ষেপ নিলেন। কংগ্রেস স্বাভাবিকভাবে তার সঙ্গে পা মেলালো না, কারণ কংগ্রেস, আমরা তো সকলেরই দল, আমরা তো মুসলমানদের দল, হিন্দুর দল, আমরা হিন্দুর হয়ে কি করে আলাদা করব? এই যে চিরাচরিত রাজনৈতিক গান্ধীবাদী ন্যাকামো, এই ন্যাকামোতে কংগ্রেস অটল রইল। যাই হোক, এই থাকার পরে, এই মানে পরিস্থিতি তৈরি হওয়ার পরে হক শ্যামাপ্রসাদ অনেক কষ্ট করে হক সাহেবকে মুসলিম লীগের কবল থেকে বার করে আনলেন। বার আচ্ছা। করে পরেতে উনি একটা নতুন মন্ত্রিসভা তৈরি করলেন, পিডিএফ মন্ত্রিসভা, প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক ফেডারেশন। কিন্তু যেটাকে চালু কথায় শ্যামা হক মন্ত্রিসভা, এই শ্যামা হক মন্ত্রিসভাটা একটা ধর্মনিরপেক্ষ মন্ত্রিসভা ছিল, এবং এর থেকে হিন্দু এবং মুসলমান দুই দলই ন্যায় বিচার পাচ্ছিল। কিন্তু সেই সময় একজন কুচক্রী ইংরেজ গভর্নর ছিলেন, হারবার্ট বলে, এবং হুম। এই হারবার্ট এবং মুসলিম লীগ এরা মিলে চক্রান্ত করে আবার সেই এর সরকারকে, পিডিএফ সরকারকে ফেলে দিল। ফেলে দিয়ে আবার মুসলিম লীগ ক্ষমতা এলো। সেই মুসলিম লীগের নেতা হলেন প্রথমে না খাজা নাজিমুদ্দিন, খাজা নাজিমুদ্দিনের পরে হলেন সরোয়ার্দী, এবং একটা আবার ওই মুসলিম মানে হিন্দু বঞ্চনা এবং মুসলিম আধিপত্যের একটা সময় আবার শুরু হলো। তো এইভাবে চলতে লাগলো। ইতিমধ্যে দুর্ভিক্ষ হলো 1943 সালে। 1939 থেকে 1945 পর্যন্ত তৃতীয় মহাযুদ্ধ চললো। দুর্ভিক্ষের পরে অন্য নানা রকম ব্যাপার হলো, যেমন গান্ধী জিন্না টক্স হলো 1944 সালে। এসব ব্যাপারগুলো আমি বলতে চাইছি না, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে 1945 সালে বিলেতে যে সাধারণ নির্বাচন হলো, তাতে রক্ষণশীল দল অর্থাৎ কনজারভেটিভ পার্টি হেরে গেল। কনজারভেটিভ পার্টি হেরে যাওয়ার ফলে যে লেবার পার্টি ক্ষমতায় এলো, যার মাথায় ছিলেন লর্ড ক্লেমেন্ট অ্যাটলি, আর্ল, পরে আর্ল হয়েছিলেন ইত্যাদি। তো ক্লেমেন্ট অ্যাটলি যিনি ছিলেন, ক্লেমেন্ট অ্যাটলি মোটামুটি ভাবে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে ভারতকে স্বাধীনতা দিতে হবে। তো ভারতকে স্বাধীনতা যে দিতে হবে, সেটা কাকে দেবে? কারণ ততদিনে মুসলমান ভোটটা পুরোপুরি মুসলিম লীগের দিকে চলে গেছে। মানে আগে যে ওই প্রজা পার্টি এবং মুসলিম লীগের মধ্যে যে খানিকটা মুসলমান ভোটের বিভাজন ছিল, সেটা আর নেই, পুরোপুরি মুসলিম লীগের দিকে চলে গেছে। আর কংগ্রেস যদিও ওই ন্যাকার মতন এক কথা বারবার বলে যাচ্ছে, আমরা হিন্দু মুসলমান সকলের পার্টি, কিন্তু তাদের পেছনে কোনো মুসলমান সমর্থন প্র্যাকটিক্যালি ছিল না, পুরোটাই ইয়ে ছিল। তো এই পরিপ্রেক্ষিতে কাকে এই দেবেন, এটা নিয়ে একটা অ্যাটলি অনেক ভাবনা চিন্তা করলেন, এবং করে শেষ পর্যন্ত একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি টিমকে বানালেন। পাঠালেন, কমিটিকে ভারতে পাঠালেন। সেটার নাম ছিল ক্যাবিনেট মিশন। এই হুম। ক্যাবিনেট মিশন ভারতে এসে সমস্ত দলের সঙ্গে আলাপ আলোচনা করলো, এবং করে একটা সিদ্ধান্তে এলো যে ভারতকে ভাগ না করে স্বাধীনতা দেয়া সম্ভব। এই এটা ভাগ কোন না সালের কথা করে, বলছেন? এটা এটা কোন? 1946, 46, মানে স্বাধীনতার জাস্ট 1 বছর আগে। 1 বছর তখনও আগে। পার্টিশনের কোনো চিন্তা, মানে প্ল্যানিং ছিল না। না না, এই। পার্টিশনের কথা তো এরা মুসলিম লীগ 1940 সাল থেকে গিয়ে, হ্যাঁ। 1940 সালে যে এটা হয়েছিল, যে পাকিস্তান রেজলিউশন হয়েছিল, সেটা তো হুম। পার্টিশনের কথা। সেটা তো জিন্না, কিন্তু হ্যাঁ। তখন ব্যাপারটাকে কেউ সিরিয়াসলি নেয়।
কিন্তু 1944 সালে গান্ধী একটা অদ্ভুত বোকার মতন কাজ করলেন, যেটাকে গান্ধী জিন্না টক্স বলা হয়। এবং এই গান্ধী জিন্না টক্স করে গান্ধী খানিকটা এদের পাকিস্তান ব্যাপারটা খানিকটা স্বীকার করে ফেললেন। আচ্ছা, তারপরে তো যখন ক্যাবিনেট মিশন এলো, তখন ক্যাবিনেট মিশন সব আলাপ আলোচনা করে একটা ঠিক করলো একটা উপায়, যেটাতে নাকি আহ, আহ, ভারতকে অবিভক্ত রাখা যাবে। ভারতকে অবিভক্ত রাখা যাবে এবং রাজ্যগুলোকে একটা বিশেষভাবে সংগঠিত করতে হবে। এটার নাম ছিল গ্রুপিং প্ল্যান। এই গ্রুপিং প্ল্যানটাতে কংগ্রেস সম্মতি দিল, মুসলিম লীগ সম্মতি দিল, এবং এই গ্রুপিং প্ল্যানটা চালু থাকলে দেশ ভাগ হতো না। কিন্তু এতে নেহরুর গভীর আপত্তি ছিল। ইতিমধ্যে নেহরু আবার কংগ্রেসের সভাপতি হয়ে গেলেন। নেহরু এসে ঘোষণা করে দিলেন যে না না, গ্রুপিং প্ল্যানে আমরা বলেছি বটে, কিন্তু আমরা ওসব মানছি টানছি না, গ্রুপিং প্ল্যান চলবে না। তখন জিন্না খুব সুবিধে পেয়ে গেল। জিন্না বলে যে না ঠিক আছে, এদের হিন্দুদের বিশ্বাস করা যায় না, আমরা গ্রুপিং প্ল্যান থেকে সরে গেলাম, এবং সেই সঙ্গে ভারতের অবিভক্ত থাকার যত সম্ভাবনা সব জলাঞ্জলি দেওয়া হলো। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আহ, জিন্না ঘোষণা করলেন যে আমরা একটা প্রত্যক্ষ সংগ্রাম করব, ডিরেক্ট অ্যাকশন। এবং এই ফর্টি ডিরেক্ট সিক্স অ্যাকশন 46, এই ডিরেক্ট অ্যাকশন বলতে ক্যাবিনেট মিশনটাও 46-এ ছিল। ডিরেক্ট অ্যাকশন বলতে যারা যে বীভৎস খুনোখুনি করেছিলেন কলকাতায়, এটাকে গ্রেট ক্যালকাটা কিলিংস বলা হয়, সেটা আহ, এই ডিরেক্ট নোয়াখালী। অ্যাকশনে নোয়াখালী তারপরে হয়েছে। নোয়াখালী তারপরে হয়েছে। নোয়াখালীর ইতিহাসটা একটু আলাদা আর কি, কিন্তু কলকাতার দাঙ্গাটা এরা ভাবনা চিন্তা করে করেছিল। তো এইসব করার ফলে এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে যখন মানে ভারত ভাগ না করে আর থাকা যাবে না, এরকম একটা হলো। আর ইতিমধ্যে নেহেরু ইত্যাদি তারা খুব আহ, উতলা হয়ে গেছে যে এখন স্বাধীনতা একবারে হাতের মুঠোয় এসে গেছে, আমি প্রধানমন্ত্রী হব, এতদিন জেল টেল খেটেছি, এবার বড় বাড়িতে থাকবো। তো সেটা কবে হবে? তার জন্য এইসব পার্টিশন হলে হোক, না আমার কি এসে, এরকম একটা মানসিকতা নিয়ে নেহেরু কংগ্রেসকে চালালেন, এবং শেষ পর্যন্ত কংগ্রেস 1947 সালে স্বাধীনতায় মত দিয়ে দিল। স্বাধীনতায় দেশ ভাগে মত দিয়ে দিল। দেশ ভাগে যখন মত দিয়ে দিল, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন যে এই দেশ ভাগ যদি হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে। অপরপক্ষে পাঞ্জাব থেকেও দাবি উঠলো যে পাঞ্জাবকেও ভাগ করতে হবে। কারণ পাঞ্জাব এবং বাংলা দুটো প্রদেশই ছিল হচ্ছে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা ছিল না। আহ, বেশ কিছু হিন্দু ছিল, শিখ ছিল পাঞ্জাবে, এবং বাংলায় হিন্দু ছিল। এবং যেটা সিদ্ধান্ত হলো যে আহ, বাংলা এবং মানে বাংলার কথাই বলছি, পাঞ্জাবটা আপাতত বাদ দিচ্ছি। বাংলা আহ, পুরোটাই পাকিস্তানে যাবে, কারণ বাংলাটা হচ্ছে একটা মুসলিম সংখ্যাধিক্যের প্রদেশ। তখন শ্যামাপ্রসাদ বললেন তা কিছুতেই হবে না, কারণ বাংলায় বেশ কিছু জেলা আছে যেগুলোতে হিন্দু সংখ্যাধিক্য, এবং বাংলার যে বাকি তখন 47% মতন হিন্দু ছিল, এই 47% হিন্দু মুসলমানের পদানত হয়ে কখনো থাকবে না। তারা আহ, তারা চাইবে যে বাংলা ভাগ হোক এবং একটা অংশ হিন্দুর হোমল্যান্ড হিসেবে চিহ্নিত হোক। এবং হ্যাঁ, তবে এই কথা এখানে এখানে আরেকটু ইন্টারাপ্ট করছি, সরি। হ্যাঁ, ওই সুরাবর্দির যে ইউনাইটেড বেঙ্গল প্ল্যান, যেটা শরৎচন্দ্র বসু সাপোর্ট করেছিলেন, এটাও তো একটা হ্যাঁ, নতুন আইডিয়া। কি এই সময় হলো না আরেকটু পরে হলো? না না, এটা ওই একই সময় হয়েছিল, একই সময় হয়েছিল। কারণ যখন এইরকম এই আহ, শরৎ সুরাবর্দি। শ্যামাপ্রসাদ যখন এই প্রস্তাবটা দিলেন, হ্যাঁ। তখন মুসলিম লীগ প্রাণপণে চেষ্টা করলো যাতে এরা সেই প্রস্তাবটা না মানে, ব্রিটিশরা সেই প্রস্তাবটা না মানে। কারণ ব্রিটিশরা সেই প্রস্তাব মানলে পরে কলকাতা
পশ্চিমবঙ্গে চলে যায়, অর্থাৎ মুসলমানরা কলকাতা পায় না। এবং কলকাতা তখন বিশাল শহর ছিল একটা, বলা হতো ব্রিটিশ কমনওয়েলথের দ্বিতীয় নগরী। আজকের মতন এই হতশ্রী কলকাতা নয়। এবং তখন কলকাতার উপর এদের সকলের খুব লোভ ছিল। কিন্তু শ্যামাপ্রসাদ বললেন যে না, কলকাতাকে, কলকাতা হোক বা না হোক, এখানে পশ্চিমবঙ্গ সৃষ্টি করতে হবে এবং একটা অংশকে, একটা হিন্দু প্রধান অংশটাকে ভারতের সাথে সংযুক্ত করে দিতে হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গ হবে একটি অঙ্গরাজ্য। তো এই মতন এইরকম লড়াইতে শ্যামাপ্রসাদ কংগ্রেসকে কাছে পেলেন। খালি কংগ্রেসের একটা ছোট অংশ, যার মধ্যে ছিলেন আহ শরৎ নলিনাক্ষ সেন শরৎ বোস, নলিনাক্ষ কুশানাল ইত্যাদি কয়েকজন ছিলেন। তারা একটা আওয়াজ তুলেছিলেন এবং এই আওয়াজটা হচ্ছে গিয়ে মুসলিম লীগের প্ররোচনায়, যে না না, এসবের বাংলা ভাগ করবার দরকার নেই, আমরা একটা ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্ট সভরেন বেঙ্গল করব। এই বাংলা ভারতের মধ্যে থাকবে না, এই বাংলা একেবারে আলাদা থাকবে এবং এটা সার্বভৌম বাংলা থাকবে, এটা অন্য একটা দেশ হবে। কিন্তু এটা মানা সম্ভব হয়নি, মাউন্টব্যাটেনও এতে মত দেননি। এবং শেষ পর্যন্ত হলো যে বাংলা আহ, ভাগ হবে কিনা এটা সেই সময়কার আইনসভায়, মানে যেটাকে এখন বিধানসভা বলে তখন আইনসভা বলতো, সেই সময়কার আইনসভায় এই জিনিসটা আলোচনা হবে। তো সেই আইনসভায় আলোচনা হলো এবং আইনসভায় আলোচনা হয়ে তারপরে সিদ্ধান্ত হলো যে না, বাংলা ভাগ হবে। যে দিনটি এই সিদ্ধান্ত হয়েছিল সেই দিনটি হচ্ছে 20শে জুন। সেই জন্য এই 20শে জুনটা অত্যন্ত পবিত্র দিন। এই দিনে বাংলা যে ভাগ হবে এবং হিন্দুরা যে একটা তাদের মাতৃভূমি বা তাদের হোমল্যান্ড পাবে, এই সিদ্ধান্তটা সেদিনই হয়েছিল। সেই জন্য এতে এতে মুসলমানরা অসম্ভব রেগে গিয়েছিল এবং যত রকম ভাবে সম্ভব এটা নিয়ে হইচই করেছিল। এবং শেখ মুজিবুর রহমান পর্যন্ত এইসব ঘটনা ঘটে যাবার বহুদিন পরে পর্যন্ত উনি নিজের অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, কেন কলকাতা আমরা পাবো না, কেন পাবো না ইত্যাদি। কিন্তু এই শেষ পর্যন্ত উনি পাননি। আমাদের পরম সৌভাগ্য যে আমরা বাঙালি হিন্দুরা মাথা উঁচু করে এখানে বেঁচে থাকতে পারছি। এবং সেই জন্য আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মার প্রতি আহ, নির্বিধভাবে আমাদের শ্রদ্ধা জানাই। সম্মান জানাই, আমাদের ধন্যবাদ জানাই। আর কি বলবো, আর বলবার ভাষা নেই। এই হ্যাঁ, ব্যাপারটা 20শে জুন ঘটেছিল বলে এবং শ্যামাপ্রসাদ মুখার্জির চেষ্টা এবং কংগ্রেসের সহযোগিতায় এই জিনিসটা 20শে জুন 1947 তারিখে ঘটেছিল বলে 20শে জুন একটা পবিত্র দিন। খুবই অনেক ধন্যবাদ তথাগত বাবু। এইটা খুবই সংক্ষেপে একদম প্রিসাইসলি তারিখ দিয়ে আপনি বললেন। তো এবার একটু কি কিছু সংক্ষিপ্ত কয়েকটা আলোচনায় যায়। তো হ্যাঁ, এই যে মুভমেন্টটা শ্যামাপ্রসাদ মুখার্জি শুরু করলেন হিন্দু মহাসভার হয়ে, আহ, একটা জিনিস ঘটেছিল যেটা আজকের বাংলায় পুরোপুরি অনুপস্থিত, যে তখনকার যত যারা সব থেকে মাথা বাংলার, স্যার যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, সুনীতি চট্টোপাধ্যায়, এরা সবাই কিন্তু শ্যামাপ্রসাদের সঙ্গে এসেছিলেন। আর অন্যদিকে হিন্দু মহাসভার তো সেরকম কিছু সিট ছিল না, পলিটিক্যাল জোরও ছিল না। উনি নলিনাক্ষ সানালের সঙ্গে বা আরো কংগ্রেস লিডারদের সঙ্গে বসে আহ প্রদেশ কংগ্রেস পার্টি যেটা, তারা 100% সাপোর্ট দিয়েছিল এটাতে। তো এই যে আজকের দিনের সঙ্গে সেই দিনের কন্ট্রাস্ট, এটা সম্বন্ধে যদি একটুখানি আপনি আলোকপাত করেন, যে কি ছিলাম আর কি হয়েছি আমরা। দেখুন, কন্ট্রাস্ট সম্বন্ধে বলার এইটুকুই আছে যে সেই সময় থেকে, যে সেই সময়ের অল্প বছর দশেক আগে থেকে, মানে 1930-এর দশক থেকে বামপন্থীরা যেভাবে বাঙালি হিন্দুর মনোজগৎ অধিকার করে নিয়েছিল, তার বিস্ময় ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। তখন এটা মাত্র বামপন্থীরা কাজ আরম্ভ করেছে মাত্র 10 বছর আগে, অতএব তখন বামপন্থীদের আহ এত বেশি ছিল না, এত প্রভাব এত বেশি ছিল না।
কিন্তু আজকে বামপন্থীরা রাজনৈতিকভাবে অপাঙ্ক্তেয়, তারা একেবারে বেরিয়ে গেছে রাজনীতি থেকে, কিন্তু তাদের হুম। মানসিকতাটা থেকে গেছে লোকের মধ্যে। এবং এই মানসিকতার মূল হচ্ছে যে কোনো মুসলমান কোনো অন্যায় করতে পারে না, মুসলমানের কোনো অন্যায় সম্বন্ধে কোনো কথা বলা যাবে না। আজকে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইস্যুতে, যে যখন কোনো হিন্দুর স্বার্থ বনাম মুসলমানের স্বার্থ প্রশ্ন উঠছে, তখন একমাত্র বিজেপি বাদে আর সব দল মুসলমানের স্বার্থকে সমর্থন করছে। তার একটা কারণ হচ্ছে যে বাঙালি হিন্দুর চরিত্রের মধ্যে এই মুসলমান প্রেমটা, বা প্রেম তো না, এটা অপ্রেমটা ঢুকিয়ে দিয়েছিল আহ, মোহনদাস গান্ধী। এবং সেই অপ্রেমটাকে পাথেয় করে এখন অনেকে চলছে, এবং তাদের সুরসুরি দেওয়ার জন্য এরা আহ, আমাদের আহ, সুরসুরি দেওয়ার জন্য কংগ্রেস এবং অন্য দল, মানে বিজেপি বাদে সব দলই তো মুখিয়ে এখানে বসেছে। এখানে কিন্তু একটা বিষয় আপনি ঠিক একটা ভালো শব্দ ব্যবহার করেছেন, সুরসুরি। বেসিক্যালি ভোট ব্যাংক করার জন্য এই সুরসুরিটার কারণ ভোট ব্যাংক, এর বাস মানে এই বাস নয় যে বাস, একদম ঠিক। মুসলমান সমাজেরও যে খুব ভালো উন্নতি হচ্ছে বা হচ্ছে সেটাও নয়, না কিন্তু না না, ভোটটা চাই। তো ভোটটা। এই যে একটা সময় কংগ্রেস পার্টি, যেটা প্রদেশ কংগ্রেস পার্টি, তারা স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছিল। আর তার সঙ্গে জাতীয় কংগ্রেস পার্টি, তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে নিশ্চয়ই কিছু তফাৎ ছিল, নইলে হঠাৎ করে যদি যদি কংগ্রেসের লেজিসলেটররা সাপোর্ট না করতো 100%, তাহলে তো এটা 20শে জুন ভোটটা অন্যদিকে চলে যেত। তো এই যে কন্ট্রাস্টটা সেই দিনকার প্রদেশ কংগ্রেস আর জাতীয় কংগ্রেস, তো ওই সময় জাতীয় কংগ্রেস কি ফাইনালি ডিরেক্টলি পাবলিকলি সাপোর্ট করেছিল এই এই ডিসিশনটাকে, নাকি তখনও নেহেরু গান্ধী এর 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 পিছনে বিরোধিতা করেছিল? একদম পুরোপুরি সাপোর্ট করেছিল, কারণ তখন নেহেরু গান্ধী থাকা সত্ত্বেও প্যাটেল ছিলেন। এবং সরকার পার্টি। প্যাটেলের এত জোর ছিল যে প্যাটেল এই একে সম্পূর্ণভাবে কংগ্রেসটাকে সম্পূর্ণভাবে এই বাংলা ভাগ করার কাজে লাগিয়েছিলেন। সেই সময় শরৎ বোস গিয়ে প্যাটেলের হাতে পায়ে ধরে নানা রকম বলেছিলেন, কিন্তু প্যাটেল তাকে খুব ভৎসনা করে বলেছিলেন যে আমি দেখছি তুমি নিজেকে সম্পূর্ণভাবে আহ, রাজনীতির মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে ফেলেছো। এইটাতে যদি তুমি করতে থাকো তাহলে সর্বনাশ হবে। এটা প্যাটেল খুব পরিষ্কার বলেছিল, প্যাটেলের জন্যই এটা সম্ভব হয়েছে। বাহ, এটা খুবই নতুন তথ্য। আর আর একটা প্রশ্ন আপনাকে, যে শ্যামা প্রসাদ মুখার্জিকে যে আজকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি তার অবদানের জন্য, বাঙালি হিন্দু পশ্চিমবঙ্গে এখনো অব্দি আপনি বললেন মাথা উঁচু করে, কতটা মাথা উঁচু করে সেটাও একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। যাই হোক, জীবন সম্পত্তি নিয়ে এখনো পশ্চিমবঙ্গে, বঙ্গের যারা অরিজিনাল বঙ্গীয় হিন্দু তারা এখনো আছে, কিন্তু তার যে জনক বলা যায় যে শ্যামাপ্রসাদ, যাকে আমরা শ্রদ্ধা জানালাম এখনই, তাকে ভুলে যাওয়া আর ভুলিয়ে যাওয়া, এইটার সময় এটা কেন হলো, তাকে ভুলিয়ে কিভাবে দেয়া হলো, তাকে কিভাবে অপাঙ্ক্তেয় করা হলো, সেটার কি পিছনে ওই কি যে বললাম, ষড়যন্ত্র? বামপন্থী মানসিকতায় 1930-এর দশক থেকে সাংস্কৃতিক এবং সাহিত্যিক জগৎটা, বাঙালি হিন্দুর এই জগৎটা, এটা পুরোপুরি এই বামপন্থীরা কবজা করে নিয়েছিল। এই জিনিসটাতে কংগ্রেস নাকই গলায়নি। এবং হুম। তার ফলে বামপন্থীরা আস্তে আস্তে এত বছর ধরে ধীরে ধীরে যে কতগুলো বাঙালি হিন্দু জিনিস বিশ্বাস করিয়ে ফেলেছে, তার মধ্যে একটা হচ্ছে যে মুসলমান কোনো অন্যায় করতে পারে না। মুসলমানের সব অন্যায়, যতই অন্যায় করুক না কেন, সব সমর্থন করে যেতে হবে, সকলের সপক্ষে কথা বলতে হবে। আর হিন্দুর সপক্ষে কখনোই কিছু করা চলবে না। কারণ হিন্দু মানে হচ্ছে তুমি চোর দায় ধরা পড়েছো। হিন্দু মানে হচ্ছে, হিন্দু নিজেকে হিন্দু বলাই মানে হচ্ছে তুমি সাম্প্রদায়িক। এই সমস্ত জিনিস তো মানুষকে বুঝিয়েছিল। এবং কংগ্রেস এটাতে কোনোভাবে বাদশা দেয়নি। কংগ্রেস নিজের মতন ছিল, নিজেদের চুরি চামারি, নিজের ভেতরে ভেতরকার ঝগড়া ঝাঁটি এসব দিয়েছিল। তার ফলে মানুষের মানসিকতা আস্তে আস্তে বদলে গিয়েছিল। এবং তারপরে যা হওয়ার তাই হলো আর কি। এখন তো আবার দুধেল গাই ব্যাপার ট্যাপার গুলো এসছে, ফ্যাক্টর, সেগুলো তো এসে গেছে।
যাই হোক। হ্যাঁ, তো তার কারণ আহ, হচ্ছে আমি একটু বলে নিই। 1990 এর দশক থেকে এই জিনিসটাকে বদলে দেওয়ার প্রক্রিয়া আরম্ভ হয়, এবং এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হচ্ছে 2002 এর গুজরাট দাঙ্গা। এই গুজরাট দাঙ্গায় যে মুসলমানরা এসে হিন্দুদের একটা জীবন্ত জ্বালিয়ে মেরেছিল 57 জন তীর্থযাত্রী, নিরপরাধ তীর্থযাত্রী হিন্দুকে, তার প্রতিবাদে যে হিন্দুরা তাদের সশস্ত্র আক্রমণ করেছিল, এই জিনিসটা একটা মাইল ফলক। এটা এর আগে কখনো হয়নি। এর আগে হিন্দুরা সবসময় পোড়ে মার খেত। এই পোড়ে মার যে আমরা খাবো না, আমাদের কপালে কেউ লিখে দেয়নি যে পোড়ে মার খেতে হবে, এই জিনিসটা কিন্তু 2002 সাব্যস্ত হয়ে গেল, এবং তারপরে ধীরে 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 লোকের মানসিকতা বদলেছে। হ্যাঁ। তো এইবার যে শ্যামাপ্রসাদ, আপনিও তো বিজেপি পার্টির মানুষ। শ্যামাপ্রসাদকে যে ওনার যে জীবন অবসান হলো কাশ্মীরে গিয়ে, এবং পরিকল্পিতভাবেই যতদূর মনে হয়, আপনারও কি তাই মনে হয় ওনাকে হত্যা ওকে করা হত্যা হয়েছিল? করা হয়েছিল, হত্যা করা আহ, হয়েছিল। শেখ আবদুল্লাহ এবং নেহরু দুজনে পরিকল্পনা করে ওকে হত্যা করেছিল। তো সে তো তাহলে তার ইনকোয়ারি, একটা সিরিয়াস ইনকোয়ারি কমিশনও তো আজ অব্দি করা হয়নি। হয়নি, এমনকি বর্তমান বর্তমান একটাও হয়নি, সরকারও। একটাও হয়নি। শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে নেতাজির আহ, অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারে 5টা কমিশন হয়েছে। মোহনদাস গান্ধী লোকের চোখের সামনে মারা গেছে, তাহলেও তার উপর তার জন্য 2টো কমিশন হয়েছে। কিন্তু শ্যামাপ্রসাদের কমিশন কিছুতেই নেহেরু হতে দেয়নি। স্টোন ওয়ালিং যাকে বলে, সেই স্টোন ওয়ালিং করে নেহেরু এটা বন্ধ করে দিয়েছে। সে তো আর তখন, অতীতে, সে তো অতীতে। হ্যাঁ, এখন তো বিজেপি এখন সমস্ত এতদিন সভাতে বাদে বিজেপি করলে, এতদিন বাদে কি তার তো কোনো হদিশই পাই, তার কোনো সাক্ষ্য প্রমাণই পাওয়া যাবে না। সেই সময় যারা ছিল তারা তো সবাই মারা গেছে। না, আব্দুল্লাহ ফ্যামিলি কেউ কেউ তো এখন আছে। আবদুল্লাহ ফ্যামিলি এরা সব ছোট ছিল, এই ফারুক আব্দুল্লাহ টবলো খুব ছোট ছিল, তারা কিছু আচ্ছা। জানে না। হুম। এটা একটা বড় দুর্ভাগ্য ভারতবর্ষ তথা খুবই দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের যে। খুবই হ্যাঁ। দুর্ভাগ্য। তো আপনার কি মনে হয় এই এই 20শে জুনকে অফিসিয়ালি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমরা আবার একদিন মানব, শ্যামাপ্রসাদ মুখার্জিকে সসম্মানের জায়গায় বসিয়ে আবার আমরা আগামী, মানে অনতিদূর ভবিষ্যতে কি মনে হয় যে এটা সম্ভব যে আমরা এই ইনজাস্টিসের একটা হেরফের করতে পারবো? দেখুন, আমি আশাবাদী লোক, আমি সবসময় বিশ্বাস করি হবে, কারণ এখন যে পাপ সরকার পশ্চিমবঙ্গের ঘাড়ে বসে আছে এবং পশ্চিমবঙ্গে হিন্দু সর্বনাশ ঘটাচ্ছে, এই সরকার চলে যাবে, এবং এই সরকারের জায়গায় যদি বিজেপি সরকার আসে, তাহলে অন্তত বিজেপি সরকার এই ব্যাপারটাকে শুধরে দেবে। আপনি মনে করেন? আহ, তো ঠিক আছে, আপনার কাছে অনেক কিছুই জানলাম। আপনি লাস্ট যদি একটু কিছু কনক্লুশন, একটা কিছু রিমার্কস দেন যে বাঙালি বাঙালি হিসেবে আমাদের কি কর্তব্য, বাঙালি সিটিজেন যারা সারা পৃথিবীতে রয়েছেন, আমাদের কি কিছু কর্তব্য রয়েছে, এবং আহ, এই এই যে একটা পবিত্র দিন, এই দিনে আমরা কি কোনো শপথ নিতে পারি যে আমরা আমরা কিছু করব বাংলার জন্য, আমাদের বাংলা আবারের হ্যাঁ, এই। শপথ নিশ্চয়ই নিতে পারি, কিন্তু সেটা বড় কথা নয়। যেটা বড় দরকার সেটা হচ্ছে ওই যে বামপন্থীরা যে মানসিকতা ঢুকিয়ে দিয়েছিল, সেই মানসিকতাটাকে বদলাতে হবে, এবং তার জন্য আমরা যারা এই নিয়ে ভাবনা চিন্তা করি তাদেরকে একেবারে আহ, মানে তৃণমূল স্তরে গিয়ে, তৃণমূল কংগ্রেসে নয়, তৃণমূল স্তরে গিয়ে মানুষের মানসিকতা বদলাতে হবে। সেটার জন্য প্রচার করতে হবে, সেটার জন্য প্রবন্ধ লিখতে হবে, অন্য নানাভাবে নানা সংবাদ মাধ্যম, মিডিয়া ইত্যাদির মাধ্যমে মানুষের কাছে এটা পৌঁছতে হবে, এবং এটা বলতে হবে যে এতে এই যে বাঙালি হিন্দুর ওপরে যেটা হয়েছে সেটা প্রচন্ড অন্যায় হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে, একটা কথা মনে রাখতে হবে যে বাঙালি বলে কোনো জনগোষ্ঠী নেই। বাঙালি হিন্দু আছে, বাঙালি মুসলমান আছে। এর মধ্যে সারা পৃথিবী ধরলে বাঙালি মুসলমান এখন 70%,
কারণ তারা প্রচন্ড গতিতে প্রজনন করে, আর বাঙালি হিন্দু মাত্র 30%। এই দুই যে জনগোষ্ঠী, এদের কোনো কিছুই এক নয়। এদের আমরা ভাষা দেখে মনে মনে করি যে এরা দুজনে, এই জনগোষ্ঠী দুজনে বাঙালি, কিন্তু এরা এক নয়। এদের সমাজ ব্যবস্থা এক নয়, এদের রাজনীতি এক নয়, এদের স্বার্থ এক নয়, এদের মূল্যবোধ এক নয়, এদের বিশ্বভিক্ষা এক নয়, কোনো কিছুই এক নয়। এমনকি ভাষা পর্যন্ত এক নয়। আজকে বাংলাদেশে যে ভাষাটা চলে, এই ধরুন ধরুন আমি যদি বলি আর কি, যে আজ ফজরের নমাজের পরে আমার খালু হঠাৎ ইন্তেকাল করলেন, পশ্চিমবঙ্গে খুব কম লোক এই ভাষা বুঝতে পারবে। ভাষা পর্যন্ত এক নয়। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা দুটো আলাদা জনগোষ্ঠী। আমাদের সাথে ওড়িয়া হিন্দুদের যতটা প্রভেদ, তার সাথে আমাদের সাথে তার চাইতে বাঙালি মুসলমানের অনেক বেশি প্রভেদ। আমরা বিহারি হিন্দুদের অনেক কাছাকাছি, অসমিয়া হিন্দুদের অনেক কাছাকাছি, এবং বাঙালি মুসলমান থেকে আমরা অনেক দূরে। এই কতগুলো মৌলিক তথ্য বুঝতে হবে এবং মানুষকে বোঝাতে হবে। ঠিক আছে। আহ আজকের এই বিশেষ দিনে আমাদের সঙ্গে আহ সময় দেওয়ার জন্য আহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা শুনছেন, যারা শুনবেন পরে, আহ তাদের সবাইকে অনুরোধ করি এটা সবার কাছে প্রচার করুন। এই আজকের এই অনুষ্ঠানটি সবার কাছে পৌঁছে দিন, যাতে আমরা সবাই কিছু করতে পারি। তো অনেক অনেক ধন্যবাদ, ডক্টর তথাগত রায়।